বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। যেটা একেবারে শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে আসলে সবসময় আমরা সমালোচনা করি। বোলাররা ভালো করছেন, পেসাররা তো খুবই ভালো করছেন স্পেশালি, এবং আমরা দেখেছি যে চিটাগং টেস্টেও কিন্তু শেষ পর্যন্ত স্পিনাররাও কিন্তু দাপট দেখিয়েছেন। কিন্তু আলটিমেটলি ব্যাটারদের কাছ থেকে যে এক্সপেকটেশন, সেটা বছরের পর বছর ধরে আমরা সমালোচনা করে যাচ্ছি, হতাশ হচ্ছি, কিন্তু ডেভেলপমেন্ট আসলে কতটা দেখতে পাচ্ছি? আপনি যদি প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস বাংলাদেশের ব্যাটিং এখনো পর্যন্ত দেখেন, তাহলে ডেভেলপমেন্টের যে প্রসেস সেটা দেখতে পারবেন। আগাইনি আমরা গ্র্যাজুয়ালি সম্ভবত পিছিয়েছি। যতখানি ভালো ব্যাটিং আমাদের করা উচিত ছিল, বা আমরা যতখানি ভালো ব্যাটিং করতে পারি তার ধারে কাছ দিয়েও যাই না। আমরা 2000 সাল থেকে টেস্ট খেলা শুরু করেছি, 25 বছর হয়ে গেছে। এই 25 বছরে টেস্ট ক্রিকেটের টেস্টেই তো আমরা উঠতে পারি নাই কখনোই। এই ফরম্যাটটা আমরা ভালো খেলি না। টি-20 এবং টেস্ট, এই দুই ফরম্যাটে বাংলাদেশ দল এখনও অনেকটাই লেজে গোবরে, ঠিক জায়গা মতো। হ্যাঁ, আমরা কিছু কিছু বিচ্ছিন্ন ম্যাচ জিতেছি, বড় বড় দলের বিপক্ষে জিতেছি, আমরা নিউজিল্যান্ডেও জিতেছি গিয়ে, কিন্তু সেই জিনিসগুলো ছিল এত অধারাবাহিক যে হঠাৎ অপোনেন্টের একটা খারাপ দিনে একটা ফ্লুক করে আমরা জিতে গিয়েছি। নিজেদের ঘরের মাঠে নিজেদের মতন উইকেট বানিয়ে বড় দলকে হারিয়েছি, কিন্তু সেটা হচ্ছে সেই সব দল যারা আমাদের সাবকন্টিনেন্টে ভালো ক্রিকেট খেলে না বা খেলতে পারে না। তারপরে ওভারঅল যদি আপনি টেস্ট ক্রিকেট পিকচারটা দেখেন বা রেড বল ক্রিকেট দেখেন, আমরা আসলে আমাদের যতদিন গেছে, যতদিন আমরা ক্রিকেটটা খেলছি, যতদিন আমরা এই কুলিন ক্রিকেটে জায়গা পেয়েছি, খামোখাই সম্ভবত এই কুলিন ক্রিকেট আমরা জায়গা পেয়েছি, এই ক্রিকেটের সাথে আমরা আসলে মানিয়ে নিতে পারি নাই। আমরা একটা উদাহরণ যদি বলি, সাদমান গতকালকে সেঞ্চুরি করলেন এবং এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, এবং তিনি টেস্ট ক্যারিয়ারটা শুরু করেছেন 2018 সালে, অর্থাৎ 7 বছর হয়ে গেছে। 7 বছরে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর মধ্যে যদিও ইনজুরির একটা কনসার্ন ছিল এবং মাত্র 21টা ম্যাচের আগে তিনি খেলেছেন। সো অন্যদের যারা আসলে ওইভাবে ইনজুর্ডও হননি, তাদেরও তো সেঞ্চুরির সংখ্যা ঠিক সাদমানের সঙ্গে তুলনা করলে কাছাকাছিই হচ্ছে। এক্স্যাক্টলি খালিদ, দেখেন সাদমান ইসলাম অনেক একদম রেড বল ক্রিকেট প্লেয়ার, তাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। তিনি সেইভাবেই আসলে গ্রুমড আপ, এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলবেন এটা মোটামুটি নিশ্চিত ছিলেন। আপনি যেটা বলেছেন যে 2018 সালে তার ডেবিউ হয়েছে, সবশেষ সেঞ্চুরি করেছেন তিনি 4 বছর আগে, 26 ইনিংস আগে। সুতরাং সাদমান ইসলাম রাওয়ালপিন্ডিতে অলমোস্ট সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন অগাস্টে, কিন্তু 7 রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন। সাদমানের ইনজুরি ছিলেন, ফর্মের ঝামেলা ছিলেন, তিনি দলে এসছেন, বাদ পড়েছেন, আবার এসছেন, আবার বাদ পড়বেন, এরকম একটা আলোচনার মধ্য দিয়ে ফাইনালি সাদমান একটা সেঞ্চুরি করেছেন, এবং এইটা তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সেঞ্চুরি। আপনি যদি ইন টার্মস অফ স্ট্রাইক রেট দেখেন, সাদমান ইসলাম অনেকের ব্যাটিংয়ের একটা বড় অসুবিধা বা যেটা আপনাকে বিরক্ত করবে, সেটা হচ্ছে উনি বকডাউন হয়ে যান, প্রচুর বল নষ্ট করেন, লুজ ডেলিভারিগুলোকে খেলেন না, অপোনেন্টের ব্যাটারের উপরও চাপ তৈরি হয়, কিন্তু তিনি একটা প্রান্ত আগলে রাখেন। কিন্তু এখন মডার্ন ড্রেস ক্রিকেট বা এখনকার আধুনিক ক্রিকেটের টেস্ট ক্রিকেট, টি-20 ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেটে তেমন কোনো বিশেষ পার্থক্য নাই। লুজ বল হলেই ব্যাটাররা মারতে পছন্দ করেন, এবং দেখেন ওভার প্রতি রান কিছু কিছু টেস্ট ম্যাচে 4.5 অলমোস্ট 5.5 মতো হয়ে যায়। সেই জায়গা থেকে সাদমান ইসলাম অনেকের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে নানান সমালোচনা হয়েছে, বাট অনেক দিন পরে আমরা সাদমান ইসলাম অনেককে দেখলাম যে না, তিনি 16টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন কোনো এক ইনিংসে, এটা সাদমানের সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড। বাট সাদমান লুজ বল কিন্তু খেলেছেন, তার একটা পজিটিভ অ্যাপ্রোচ আমরা দেখেছি। এবং এনামুল হক বিজয়, যিনি কিনা 3 বছর পরে টেস্ট ক্রিকেট খেলতে এসছেন, তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ 39 রান করেছেন। এটা আলোচনা হতে পারে যে এটাই এনামুলের তার ক্যারিয়ারে সর্বোচ্চ 39। তিনি এর আগে 5টা টেস্ট খেলেছেন, সেখানে তার সর্বোচ্চ রান ছিল 28 এবং টোটাল রান ছিল 100। সুতরাং এই দুইজনে মিলে 118 রানের একটা ওপেনিং পার্টনারশিপ দিয়েছেন, যেটা 28 মাস পরে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে 100 ক্রস করা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে ওপেনাররা কিছু করতে পারে না, সাদমান ইসলাম অনেক নিজে বাদ পড়েছেন, তার পার্টনার চেঞ্জ হয়েছে, নিজেদের মধ্যে এত রিশাফলিং হয়েছে, ওপেনিং স্ট্যান্ডে বাংলাদেশ দল আসলে দাঁড়াতে পারেনি কখনো। কিন্তু আমরা সাধারণত যেটা দেখি বাংলাদেশের টপ অর্ডারে, বিশেষ করে নতুন বলে যে ব্যাটাররা ব্যাট করে থাকেন, ওপেনিংয়ে পার্টনারশিপ আপনি বললেন যে অনেক দিন পরে বাংলাদেশের একটা এরকম ওপেনিং পার্টনারশিপ আমরা দেখলাম। সেই জায়গায় বাংলাদেশের ওপেনাররা ভালো করলেন, শুরুটা ভালো এনে দিলেন,
এগেনস্টে জিম্বাবুয়ের মতন বোলাররা তাদেরকে খুব একটা যে ভালো টেস্ট প্লেয়িং নেশন বলা যাবে সেটাও নয়, কিন্তু পরবর্তী ব্যাটাররা যারা আসলেন তারা কেন আসলে নিজেদের ইনিংসটা বড় করতে পারছেন না? যেহেতু একটা ভালো স্টার্ট, আমরা বলি যে বেসমেন্টটা ভালো হলে বিল্ডিংটাও ভালো হয়, বেসমেন্টটা তো ভালো ছিল, তাহলে কেন বিল্ডিংটা ভালো হলো না বাংলাদেশের? পরে বিল্ডিং ভালো করার জন্য এফোর্ট দেন নাই আপনি, মানে আপনি মনে করেছেন যে আমার বেসমেন্ট ভালো হয়ে গেছে, ঠিক আছে, আছে না, আপনি ঢাকা শহরে দেখবেন যে অনেক বাড়িওয়ালা 3 তলা তুলে রাখার পরে আবার অনেক বছর অপেক্ষা করে, বাকি ইট বসানোর সময় থাকে না, বা তিনি লোন টোন করতে পারেন না, বা যে কোনো কারণে আর তুলেন না, বা তার সেই এনার্জি থাকে না। তো বাংলাদেশের ব্যাটিংয়ের দশা হচ্ছে ওই রকম লেজি একজন বাড়িওয়ালার মতো, যে কিনা বাড়ির 3 তলা গড়ে তারপরে বাকি 10 তলা ফাউন্ডেশন দিয়ে রেখেছেন, কিন্তু 10 তলা পর্যন্ত আর তুলতে পারেন না, সেরকমই হয়েছে। আপনি দেখেন 118 রানের ওপেনিং পার্টনারশিপ, সেটা হচ্ছে 2022-এ এই মাঠেই জাকির এবং নাজমুল হোসেন শান্ত 124 রান করেছিলেন, তার মানে 32 ইনিংস এবং 28 মাসের অপেক্ষা পরে বাংলাদেশ দল একটা দারুণ ওপেনিং স্ট্যান্ড পেল। এনামুল হক বিজয় তিনি ডেফিনেটলি রানটাকে আরও বড় করতে পারতেন, 39 তিনি খেলছিলেন, 83 বল মনে হয় খেলেছেন, একটা বড় ইনিংস ঘরোয়াতে যেভাবে রান বন্যা বইয়ে দিয়ে তিনি আসলে দলে আসলেন, মেবি তিনি নামের প্রতি আরেকটু সুবিচার করতে পারতেন। এনামুল হক বিজয়ের আগের 5 টেস্টের ক্যারিয়ার আমাদের কাছে খুব একটা বেশি মানে চমকপ্রদ মনে হয় না, বা তিনি সেভাবে রান করেন নাই, কিছুক্ষণ আগেই বললাম। সাদমান অনেক কিন্তু 120 রান করে আউট হয়েছেন, তিনি চাইলে তার রানটাকে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে কেন 200 হবে না। একজন ব্যাটার 120 করে ফেলেছেন, স্বচ্ছন্দে খেলছেন, দুর্দান্ত উইকেট, জিম্বাবুয়ের নির্বিষ বোলিং, সেই জায়গায় 194 রানে 3 যখন সাদমান আউট হলেন, 259 রানে 3, তারপরে দিন শেষে আপনি 291 রানে 7 উইকেট পড়ে গেল আপনার। মমিনুল 33 রান করেছেন, নাজমুল শান্ত 23 রান করেছেন, মুশফিক করেছেন 40। নাজমুল শান্ত যেই ধরনের শট খেলে ওই সময় আউট হয়েছেন, মানে আপনার কি মনে হয় যেটার কোনো ব্যাখ্যা দাঁড়াবে? একজন ব্যাটার যদি এইরকম উইকেট এবং এরকম নির্বিষ বোলিংয়ের বিপক্ষে একান্তই আত্মাহুতি না দেন, তাহলে এই আউট হওয়ার কোনো সুযোগ নাই। মুশফিকুর রহিম, যার ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তার বয়স নিয়ে আলোচনা হচ্ছে, দলে আর তার কতখানি দরকার সেটা নিয়ে নানান দিক থেকে সমালোচনার একটা আগুন উঠছে বা ধোঁয়া উঠছে, সেই মুশফিক 40 রান সলিড খেলছিলেন, সুন্দর ব্যাটে বল আসছিল, তিনি কেন এরকম তাড়াহুড়া করতে গিয়ে শেষ বেলায় রান আউট হয়ে যাবেন? মানে এই প্রশ্নের উত্তর কে দিবেন? মুশফিকুর রহিম দিতে পারবেন কিনা আমার জানা নেই। আপনি নাজমুল শান্তকে যদি জিজ্ঞেস করেন, তিনিও তার আউটের কোনো ব্যাখ্যা দিতে পারবেন কিনা। টেস্ট ক্রিকেটে সাধারণত আমরা যেটা বলি যে টেস্ট ক্রিকেটে রান আউট হয়ে যাওয়া এটা একটু বিরল ঘটনাই বটে। এটা কি আসলে ব্যাটসম্যানদের মানসিকতার বিষয়, নাকি এখানেও একটা স্কিলের ব্যাপার রয়েছে? দেখেন রানিং বিটুইন দ্য উইকেট ডেফিনেটলি ক্রিকেট একটা বড় জিনিস। আপনি অস্ট্রেলিয়ানদের দেখবেন যে তারা রানিং বিটুইন দ্য উইকেটে খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলে। টেস্ট ক্রিকেটে আসলে এই জিনিসটার খুব একটা বেশি দরকার পড়ে না, বা আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেটে রান আউট যে হয় না তা না, হয়তো ডেফিনেটলি, কিন্তু যেই সময় মুশফিক যেভাবে রান আউট হয়েছেন, স্কিলের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মাইন্ডসেট। তো ওই সময় আমার রানটা দরকার কি দরকার না, আমি কেন এই সময় এই ঝুঁকিটা নিতে যাব, যেখানে আমি খেলছি চমৎকার, যেখানে টেস্ট ক্রিকেট আসলে স্ট্রাইক রোটেট করে মানে অত বেশি প্রয়োজন এই মুহূর্তে ছিল না। তো তিনি তার সময় অনুযায়ী বা যেই টাইমে আসলে তার আসলে বড় ইনিংস খেলে যাওয়ার কথা, তিনি উইকেটে থাকবেন, যেভাবে খেলছিলেন সেটাকে ক্যারি করবেন, সেই ক্যারিটা তিনি করতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে কোনো না কোনো চাপ আছে বা আপনি প্রেসারে আছেন, সেটার একটা ছোট্ট ইঙ্গিত দেয়। আরেকটা দুর্বলতা, আমরা ওপেনারদের দুর্বলতা, মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে কথা বলছি, আরেকটা স্পেশাল দুর্বলতা বাংলাদেশে রয়েছে। মুশফিকুর রহিম তো রান আউট হয়ে গেলেন, এবং তার আগে জিম্বাবুয়ের একজন লেগ স্পিনার ভিনসেন্ট ম্যাসেক্সার, তিনি 3টা উইকেট শিকার করে নিয়েছেন। এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের বয়সভিত্তিক দল, জাতীয় দল, ইভেন নারী দল, সবারই আসলে লেগ স্পিনে একটু দুর্বলতা রয়েছে। সেটা জিম্বাবুয়ের লেগ স্পিন হলেও একটু দুর্বলতা বাড়তি মনে হচ্ছে। আসলে কি তাই? লেগ স্পিন মানেই কি বাংলাদেশের জন্য একটা ত্রাসের ব্যাপার? এক্স্যাক্টলি। আপনি তো আপনার ডোমেস্টিকে খুব বেশি কোয়ালিটি লেগ স্পিনার খেলার সুযোগ পান না। কোয়ালিটি লেগ স্পিনার তো দূরের কথা, আপনি আপনার ডোমেস্টিকে তাকান কয়জন লেগ স্পিনার বাংলাদেশ দলে আছেন। মানে বাংলাদেশের সব জায়গায়, একদম ঘরোয়া স্তর থেকে শুরু করে বয়স ভিত্তিক থেকে শুরু করে সব জায়গায় কতজন লেগ স্পিনার আছেন? যে কয়েকজন আছেন তার মধ্যে কোয়ালিটি লেগ স্পিনার কতজন? তারা আসলে গেম টাইম পায় কিনা? যেহেতু লেগ স্পিন বোলার একটুখানি খরুচে হয়, তারা একটু বেশি রান কনসিড করেন বা তারা উইকেট পারচেজ করেন, তো তাদেরকে তো খুব একটা বেশি সুযোগ দেওয়া হয় নাই। সুযোগ না পেয়ে কালে সেরকম কোয়ালিটি লেগ স্পিনার বাংলাদেশ দলে আসে নাই। এখন রিশাদকে আমরা দেখছি শর্টার ফরম্যাটে তিনি
PSL-এ খেলছেন, রিশাদ দুর্দান্ত করছেন আসলে। এর আগে আমরা দু একজন বোলারকে দেখছি, নূর হোসেন মুন্না, জুবাইর হোসেন লিখন, তারা কালের বিবর্তনে হারিয়ে গেছেন। আপনি লাস্ট কবে তানভীরের কথা আমার মনে পড়ছে, আপনি আর আলাদা করে কয়জন লেগ স্পিনারের নাম বলতে পারবেন? তো ডেফিনেটলি আপনি যেই জিনিস অভ্যস্ত না সেই জিনিস আপনাকে বিপদে ফেলবে, যেটা বাংলাদেশ দলকে লেগ স্পিনাররা ফেলেন। যদিও আপনার ভিনসেন্টের বোলিং আহামরি কিছু ছিল না, 3টা উইকেট তিনি নিয়েছেন, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা ওই 3টা উইকেট তাকে অলমোস্ট নেন ভাই বলে দিয়েছেন, যে এসছেন নেন না ভাই, দিতে চাই আমি উইকেটটা, কেন নিবেন না টাইপের ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে সিচুয়েশন, বাংলাদেশ টেস্টের এখন হাতে 3টা উইকেট রয়েছে, ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং তার সঙ্গে তাইজুল এরকম সিচুয়েশনে বেশ ভালো সাপোর্ট দেওয়ার রেকর্ড রয়েছে এর আগে, কিন্তু আলটিমেটলি যে সিচুয়েশন তাতে বাংলাদেশ কত দূর এই ইনিংসটা টেনে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে? দেখেন, শেষ বেলায় যে উইকেট পড়েছে, 3টে উইকেট একদম, যেটা সাদমান ইসলাম অনিক তার প্রেস কনফারেন্সে, আমরা একটা রিপোর্ট দেখছিলাম যে তিনি তার প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা 3টে উইকেট বেশি হারিয়ে ফেলেছি, যদি ওই 3টা উইকেট আমরা না হারাতে পারতাম ডেফিনেটলি আমাদের লিডটা 100 রানের উপরে থাকতো। বাংলাদেশ যেহেতু 4th ইনিংসে ব্যাটিং করবে এবং ভিনসেন্টের মতো এরকম স্পিনাররা 4th ইনিংসে বাংলাদেশের জন্য মাথা ব্যথার বড় কারণ হতে পারে। 4th ইনিংসে ব্যাটিং করা যে কোনো টেস্ট ম্যাচেই খুবই কঠিন একটা কাজ। সুতরাং বাংলাদেশের লিডটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, অন্ততপক্ষে প্রথম ইনিংসেই, এখন তো 64 রানের লিড আছে, এই লিডটাকে যদি 164-200 রানের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, যদি ওরকম কিছু করতে হয়, তাহলে মেহেদী মিরাজ এবং তাইজুল দুইজনকেই একটা 100 রান পার্টনারশিপ করতে হবে অন্ততপক্ষে। যদি এরকম কিছু হয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য এই সিরিজে কামব্যাক করার সুযোগ থাকবে, আর না হলে তো সিরিজ হেরে যাওয়ার শঙ্কাটা এখনও, চাপটা বাংলাদেশের উপরে রয়ে গেছে। আমার কাছে মনে হয় মেহেদী মিরাজ কেপেবল ইনাফ, তিনি সেঞ্চুরি করেছেন এই মাঠেই। আমরা তাইজুলকে দেখেছি, তাইজুল চমৎকার ইনিংস খেলতে পারেন। ধরেন মিজাজ এবং তাইজুল মিলে যদি একটা 100 রানের পার্টনারশিপ করে ফেলে, তাহলে কিন্তু রানটা 164-200 পর্যন্ত যেতে পারে, এবং প্রথম ইনিংসে 200 রানের লিড আমার কাছে মনে হয় ফেয়ার এনাফ। এবং সেকেন্ড ইনিংসে গিয়ে, মানে আপনি যদি জিম্বাবুয়েকে একটু কম রানে বেঁধে ফেলতে পারেন, তাহলে 4th ইনিংসে বাংলাদেশের উপরে খুব একটা প্রেশার থাকে না। একটা ধারণা বা একটা আলোচনা রয়েছে, বিশেষ করে একটু কৌতুক করেই বলা হয় যে বাংলাদেশ যখন খুব অফ ফর্মের ভেতর দিয়ে যায়, খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যায়, একেবারেই আত্মবিশ্বাস তলানিতে চলে যায়, জিম্বাবুয়েকে ঘরের মাঠে ডেকে এনে একটা সিরিজ খেলো, তারপরে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নাও। আলটিমেটলি এই সিরিজটা দিয়ে জিম্বাবুয়ে যে একটা অ্যাওয়ে সিরিজ খেলছে, বাংলাদেশ তাদের হোম সিরিজ খেলছে, তাদের বিপক্ষে বাংলাদেশ তাহলে আত্মবিশ্বাসটা কতটা ভালোভাবে অর্জন করতে পারলো, স্পেশালি ফার্স্ট ম্যাচটা হেরে যাওয়ার পর? সেটা তো বোঝাই যায় আত্মবিশ্বাস কতখানি পেয়েছেন আপনি যখন জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচটা একদম নাস্তানাবুদ হয়ে হারবেন, মানে প্রতিরোধ তো করতে পারে না বাংলাদেশ দল। আর একটা কথা আছে বা ট্রলের মতো আছে যে যখন বাংলাদেশ দলের কনফিডেন্স থাকে না, তখন জিম্বাবুয়েকে এনে আপনি কনফিডেন্স বাড়াবেন, পারছেন। রেড বল ক্রিকেটে জিম্বাবুয়ে আপনাকে এর আগের সিরিজে এসে হারিয়ে দিয়ে গিয়েছিল প্রথম ম্যাচে এই মাঠেই। সো জিম্বাবুয়ে আপনার চেয়ে টেস্ট খারাপ খেলে না, মানে এই মুহূর্তে টাইগারদের চেয়ে খারাপ খেলে না, এটার প্রমাণ প্রথম টেস্ট। সুতরাং কনফিডেন্স পাবেন কোত্থেকে? রিয়েল পিকচারটা আপনাকে দেখিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এই দ্বিতীয় টেস্টেও এখনো পর্যন্ত কি বাংলাদেশ বুকে হাত রেখে বলতে পারবে যে বাংলাদেশ দল এই মুহূর্তে রাইট অন টপ? নো। এই ম্যাচে জিম্বাবুয়ের কামব্যাকের খুব সুযোগ আছে। আপনি আজকে যদি আর্লি 3টা উইকেট নিয়ে নিতে পারে জিম্বাবুয়ে, আপনার লিডটা 100 রানের বেশি না। সেকেন্ড ইনিংসে জিম্বাবুয়ে একটা চমৎকার ইনিংস খেললো। 4th ইনিংসে বাংলাদেশের জন্য যদি 200, 220, 250 মতন একটা রান দিয়ে দেয়, বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে সেটাকে চেস করা। বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পেশালি যে সিচুয়েশন, আমরা জানি যে বেশ কজন অভিজ্ঞ ব্যাটার রয়েছেন, এবং আমরা টপ অর্ডারে সাদমানের কথা যদি বলি, তার সঙ্গে এনামুল হক বিজয় যথেষ্ট অভিজ্ঞ, এবং এই জায়গা থেকে সেকেন্ড ইনিংসে তাদের অভিজ্ঞতাটা আসলে তারা কতটা কাজে লাগাতে পারবেন, বা অভিজ্ঞতাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টেস্টের এই সিচুয়েশনে? দেখেন, অভিজ্ঞতা খুবই জরুরি। আপনি যদি এই ধরনের লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেন, এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আপনি মমিনুলের 33, শান্তর 23 এবং মুশফিকের 40 যদি দেখেন, সবাই সেট ব্যাটার, সবারই বড় ইনিংস খেলার মতন সামর্থ্য আছে, প্রিভিয়াসলি খেলেছেন, মানে হিউজ এক্সপিরিয়েন্সড, কিন্তু তার ইনিংস বড় করতে পারেন, তারা গিফট করে এসছেন উইকেট। তো এক্সপিরিয়েন্সকে কখনো কখনো কাজে লাগিয়ে, মানে এক্সপিরিয়েন্স দেখিয়ে দিতে হয় পারফরমেন্সের মাধ্যমে। তো বাংলাদেশ দলে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারের তো কোনো অভাব নাই। তো সেই এক্সপিরিয়েন্সটাকে যদি রাইট ওয়েতে মাঠে এক্সিকিউট করা যায়, বা তার এক্সপিরিয়েন্সটাকে শো করা যায়, ক্যারেক্টারটা শো করা যায়, তাহলে আসলে দল ভালো করে, দল জিতে, এবং তার ব্যক্তিগত পারফরমেন্সটাও একটা জায়গায় যায়।
জি, বাংলাদেশ আসলে যারা ক্রিকেটাররা রয়েছেন তারা আলটিমেটলি শেষ পর্যন্ত নিজেদের যে স্কিল এবং অভিজ্ঞতা সেটা মাঠে এক্সিকিউট করতে পারুক সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। হাসান মাহাদী, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।